আজ গল্প শুরুর আগে একটি বিশেষ ঘোষণা। আগামী সপ্তাহের রবিবার ভেল অফ টেলসে আসছে আরও একটি বিশেষ গল্প। কি গল্প তা এখন বলবো না, যথাসময়ে জানতে পারবেন। তবে অবশ্যই তৈরি থাকুন। স্টে টিউনড। ভেল অফ টেলসে আজ গীত দ্য মোপাসার কাহিনী অন দ্য রিভার অবলম্বনে নদীর রাত। গল্পের অনুবাদ, অডিওরূপ, প্রোডাকশন ও সাউন্ড ডিজাইন আমি শীর্ষেন্দু ভৌমিক। গল্পের পোস্টার ডিজাইন অভিব্রত সরকার। শুনতে থাকুন আমাদের আজকের গল্প নদীর রাত। এই প্রসঙ্গে বলে রাখি, আমরা ইতিমধ্যেই আমাদের ভেল অফ টেলস চ্যানেলে গীত দ্য মোপাসার বিখ্যাত কাহিনী দ্য ডায়মন্ড নেকলেস উপস্থাপনা করেছি। যদি আপনি গল্পটা এখনো না শুনে থাকেন তাহলে অবশ্যই শুনে দেখার অনুরোধ রইল। গত বছর গ্রীষ্মে সেইন নদীর তীরে একটা কান্ট্রি হাউস ভাড়া নিয়েছিলাম। জায়গাটা প্যারিস শহর থেকে কয়েক মাইল দূরে। সারাদিনের কাজকর্ম, ব্যস্ততা সবকিছু শেষ হবার পর প্রতি সন্ধ্যায় আমি চলে যেতাম সেই কান্ট্রি হাউসে। রাতটা সেখানেই কাটাতাম, নদীর তীরে অপার্থিব সুন্দর প্রকৃতির বুকে। কয়েকদিনের মধ্যেই একজন প্রতিবেশী ভদ্রলোকের সাথে বেশ ভালো আলাপ জমে গেল। ভদ্রলোকের বয়স 30-এর কোঠায়, প্রায় 40 ছুঁই ছুঁই করছেন আর কি। আমার দেখা বা পরিচিত সকলের থেকেই এই মানুষটা বেশ যেন একটু অন্যরকম। নৌকা বাওয়ায় ভদ্রলোকের অদ্ভুত পারদর্শিতা। একবার নৌকা বাইতে পারলে তার আর কিচ্ছু চাই না, জলই তার জীবন। সবসময় তাকে দেখা যায় জলের পাশে বা জলের মধ্যে। কখনো সাঁতার কাটছেন, কখনো বা নৌকো বাইছেন। মাঝে মাঝে মনে হয় মানুষটা বোধহয় নৌকোতেই জন্মেছিলেন, আর জীবনের শেষ নিঃশ্বাসও ত্যাগ করবেন ওই নৌকারই উপর। একদিন আমরা দুজনে নদীর পাড়ে হাঁটতে হাঁটতে গল্প করছিলাম। আমি ওনাকে বললাম, আচ্ছা, আপনি তো জীবনের অধিকাংশ সময় কাটিয়েছেন জলের উপর, বিশেষ করে নদীর বুকে। তাহলে আপনার নিশ্চয়ই বেশ অনেক রকম অভিজ্ঞতাও হয়েছে। তো আমাকেও এমন কিছু অভিজ্ঞতার কথা বলুন না। আমার কথা শুনেই ভদ্রলোক কেমন যেন ভাবুক হয়ে গেলেন। তার চোখে মুখে কেমন একটা স্বপ্নালু ভাব ফুটে উঠল। একটা কাব্যিক আবেশ যেন ঘিরে ধরল তাকে। তার হৃদয় জুড়ে তো একটাই নাম, নদী। তাই নদীর কথা শুনেই বোধহয় এমন অভিভূত হয়ে পড়লেন। কয়েক মুহূর্ত পর তিনি বললেন, অভিজ্ঞতা তো আছে প্রচুর। এই যে আমাদের পাশ দিয়ে এই যে সাইন নদী বইছে, এই নদীর বুকেই আমার নানা রকম বিচিত্র অভিজ্ঞতা হয়েছে। আপনারা যারা রাস্তা বা রাজপথের ধারে বাস করেন তাদের নদী সম্বন্ধে কোনো অভিজ্ঞতাই নেই। আর 5টা বাড়ি ঘর দোকানপাটের মতোই আপনারা নদীকে শুধু দেখেছেন। কিন্তু একবার কোনো অভিজ্ঞ মাঝি বা জেলেকে জিজ্ঞেস করে দেখুন, তার কাছে নদী শুধুমাত্র একটা প্রাকৃতিক অস্তিত্ব নয়, বরং এক রহস্যময় জগৎ, গভীর অজানা এক জগৎ, যেখানে জমে আছে প্রাণঘাতী মরীচিকা আর বিভৎস আহ্বান। সেখানে রাতের আধারে এমন অনেক কিছু দেখা যায় বা শোনা যায় যার কোনো বাস্তব ভিত্তি নেই, যেখানে অকারণেই মনের কোণে আতঙ্কের সঞ্চার হয়, যেন একটা প্রাচীন নির্জন কবরখানার মধ্যে প্রবেশ করেছেন। আর সত্যি বলতে কি, নদী সত্যিই একটা কবরখানাই বটে। একটা এমন গোরস্থান যেখানে কোনো কবরের ফলক বা শিলালিপি নেই। দিনের আলোয় একজন মাঝির কাছে নদীর একটা ভৌগোলিক সীমা আছে, কিন্তু অমাবস্যার নিকষ আধার রাতে নদী হয়ে ওঠে অসীম, অনন্ত। সমুদ্র নিয়ে নাবিকদেরও অনেক রকম অনুভূতি আছে, তবে ব্যাপারটা ঠিক একরকম নয়।
হ্যাঁ, এটা ঠিক, সমুদ্রও ক্ষণে ক্ষণে রহস্যময়ী, বিপজ্জনক। কিন্তু ভেবে দেখুন, সে কিন্তু খুব এক্সপ্রেসিভ, খুব উন্মুক্ত। কখনো উত্তাল গর্জন করছে, ঢেউয়ের পর ঢেউ ভেঙে আছড়ে পড়ছে। কিন্তু নদী সবসময় নির্বাক, নীরব। তার বুকের গভীরে কোন অজানা অভিসন্ধি লুকিয়ে আছে তা কেউ জানে না। কখনো ভুলেও নদী একটাও শব্দ করে না, নীরবে বয়ে চলে। আর জানেন, এই নীরবতা আমার কাছে ঝড়ে উত্তাল সমুদ্রের গর্জনের থেকে অনেক বেশি আতঙ্কের মনে হয়। অনেকে হয়তো বলেন, সমুদ্র তার নীল জলরাশির অন্তরালে লুকিয়ে রেখেছে অনেক রহস্য। বহুকালের সলিল সমাধিপ্রাপ্ত মানুষের মৃতদেহ এখনো সেখানে ভেসে বেড়ায় মাছের ঝাঁকের পাশে পাশে, কিম্ভূতকিমাকার জলজ অরণ্যের মাঝখানে, কিংবা স্ফটিকের পাহাড়ের গুহায়। কিন্তু নদীর গভীরে নিকষ কালো অন্ধকার, যে অন্ধকারে অনেক প্রাণ শ্যাওলার প্রান্তরে পচে গলে মজে যায়। অথচ দেখুন, এখন সূর্যের আলোয় কেমন ঝিকমিক করছে এই জলরাশি। আর জলের এই মন্দ্র কলতান কি শ্রুতিমধুর, চোখে দেখে কিছু বোঝারই উপায় নেই। কবি সাহিত্যিকরা সাগরের বুকে জোয়ার ভাটার খেলা নিয়ে অনেক কিছু লিখেছেন। জলরাশির আড়ালে লুকিয়ে থাকা নানা রকম অলীক দানবের কল্পনাও করেছেন। কিন্তু আমার যেন মনে হয় নদীর রহস্য অনেক বেশি। আপনি যখন জানতেই চাইছেন, তখন আমার সেই রকমই একটা রহস্যময় অভিজ্ঞতার কথা আপনাকে বলবো। এইখানে, এই নদীর বুকেই 10 বছর আগে আমার এই অভিজ্ঞতা হয়েছিল। আপনি তো জানেন, আমি এখন ওই বয়স্ক মহিলা মাদাম লাফোঁর বাড়িতে ভাড়া থাকি। তখনও ওটাই আমার একমাত্র আস্তানা ছিল। আমার একজন প্রিয় বন্ধু লুই বাহনে এই কাছেই থাকতেন তখন। এখান থেকে নদী বেয়ে মাইল 2 মোহনার দিকে এগোলেই ওর বাড়ি পড়ত। এখন সেই বন্ধু সিভিল সার্ভিসে যোগ দিয়েছেন, ফলে জলের থেকে দূরে গিয়ে রাস্তার পাশে ঘর বেঁধেছেন। কিন্তু 10 বছর আগে আমার মতন তাঁরও ছিল বেজায় রোয়িং এর শখ। আমরা প্রায় রোজ রাতেই একসাথে খাওয়া দাওয়া করতাম, কোনোদিন ওর বাড়ি তো কোনোদিন আমার বাড়ি। তো একদিন সন্ধ্যায় ওর বাড়ি থেকেই রাতের খাওয়া শেষ করে আমি বাড়ি ফিরছিলাম। শরীরটা বেশ ক্লান্ত লাগছিল। ধীর হাতে আমার 12 ফুটের ডিঙি নৌকোটা বেয়ে বাড়ির পথে এগোচ্ছিলাম আমি। রাতের বেলায় আমি ওই নৌকোটাই ব্যবহার করি। এখান থেকে কিছুটা দূরে, মানে এই ধরুন 200 মিটার মতন মোহনার দিকে গেলে একটা জায়গা পড়ে, রেলওয়ে ব্রিজটার ঠিক আগে। ওখানে নদীটা হঠাৎ খানিকটা সরু হয়ে গেছে, দুপাশে জলজ লতা গুল্মের ঝোপ, বলতে পারেন একটা খাড়ির মতন। সেখানে এসে আমি দম নেবার জন্য কিছুক্ষণ দাঁড়ালাম। সেদিন রাতটা খুব সুন্দর ছিল, ভরা জ্যোৎস্নার আলো আকাশ জুড়ে, তারই রূপলি প্রতিফলন নদীর জলের বুকে। মৃদুমন্দ একটা হাওয়া বইছে। এই শান্ত পরিবেশটা কেন জানি না আমাকে বেশ অভিভূত করে ফেলল। মনে হলো এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে একটু ধূমপান করলে বেশ হয়। যেমন ভাবা তেমন কাজ। আমি নৌকো থেকে নোঙরটা তুলে নিয়ে জলে ফেললাম। বুঝতেই পারছেন, আমি স্রোতের বিপরীতে নৌকা বাইছিলাম, ফলে কিছুক্ষণ থামতেই নৌকাটা আবার স্রোতের টানে কিছুটা পিছিয়ে যাচ্ছিল। এবার নোঙর ফেলতেই সেটা থামল। বুঝলাম নোঙরটা ঠিকঠাকই আটকেছে। নৌকোর মধ্যে ভেড়া লোমের মোটা কম্বলটা গায়ে জড়িয়ে আমি বেশ আরাম করে ঝাঁকিয়ে বসলাম। চারিপাশ আশ্চর্য রকম নিস্তব্ধ, কোথাও কোনো শব্দ নেই। মাঝে মাঝে জলের হালকা ছলাৎ ছলাৎ শব্দ আসছে, হালকা ঢেউ পাড়ের গায়ে লাগলে যেরকম শব্দ হয় সেই রকম। পাড়ের জলজ আগাছাগুলো
মৃদু হাওয়ায় দুলছে। নদীর এই নীরবতা বেশ স্বাভাবিক একটা ব্যাপার, কিন্তু কেন জানি না সেই মুহূর্তে ওই নৈশব্দ আমার মনের গভীরে কেমন যেন একটা অস্বস্তির সঞ্চার করল। রাতের নদীর জল শান্ত হলেও এতখানি নিস্তব্ধ তো হয় না। অন্ততপক্ষে ব্যাঙের ডাক তো শোনা যায়, আজ তো তাও শোনা যাচ্ছে না। হঠাৎ আমাকে চমকে দিয়ে আমার ডান হাতের পাশে একটা ব্যাঙ বেশ জোরে ডেকে উঠল। আমি চমকে উঠলাম। পরক্ষণেই আবার সব চুপচাপ। ব্যাঙ কি এভাবে শুধুমাত্র একবার ডেকেই চুপ করে যায়? যাই হোক, আমি পকেট থেকে পাইপ বার করে তাতে তামাক ভরে আগুন ধরালাম। আমার কিন্তু নিয়মিত ধূমপানের অভ্যেস আছে, অথচ এই মুহূর্তে আমি পাইপে দুবার টান দিতেই আমার দম আটকে এলো, কাশি উঠে গেল। বাধ্য হয়ে আমি পাইপটা নিভিয়ে পকেটে রেখে দিলাম। মনের অস্বস্তিটা কাটাতে একটা গানের সুর গুনগুন করে গাইতে আরম্ভ করলাম। কিন্তু বিশ্বাস করবেন না, নিজের গলার স্বর নিজের কানেই কেমন যেন কর্কশ লাগলো। অগত্যা কি আর করি, গান থামিয়ে নৌকোর উপর টানটান হয়ে শুয়ে পড়লাম। জ্যোৎস্না আলোকিত আকাশে ছড়িয়ে রয়েছে ঝিকমিকে নক্ষত্রপুঞ্জ। কিছুক্ষণ শুয়ে থাকার পর মনটা যখন বেশ শান্ত হয়ে এসেছে, ঠিক তখনই একটা অদ্ভুত ঘটনা ঘটল। হঠাৎ খেয়াল করলাম নৌকোটা নড়ছে। মনে হলো নিচের দিক থেকে কিছু একটা যেন নৌকোটাকে ধাক্কা দিচ্ছে, আর সেই ধাক্কায় সরু খাড়ির ভেতর নৌকোটা একবার এই পারে বাড়ি খাচ্ছে আর একবার ওই পারে বাড়ি খাচ্ছে। নড়াচড়ার প্রাবল্যটা যেন ক্রমশ বাড়ছে। পরক্ষণেই মনে হলো কোনো একটা অদৃশ্য শক্তি যেন নৌকোটাকে জলের তলায় টেনে নিতে চাইছে, আবার কখনো সামান্য শূন্যে তুলে নৌকোটাকে জলের ওপর ঝপ করে ফেলছে। আমার প্রায় ছিটকে নৌকো থেকে পড়ে যাবার জোগাড় হলো। মনে হলো আমার চারপাশে হঠাৎ যেন একটা ঝড় উঠেছে। আমি কোনো মতে ছিটকে নৌকোর উপর উঠে বসলাম, আর উঠে বসতেই দেখি কই, চারপাশে তো কিছু ঘটেনি। আমার নৌকো সেই একইভাবে নোঙর করা অবস্থায় স্থির হয়ে আছে। চারিদিকে অপার নৈশব্দ, শুধুমাত্র জলের কুলকুল শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। বুঝলাম কোনো অজানা কারণে আমার স্নায়ুগুলো খুব উত্তেজিত হয়ে আছে। ভাবলাম এখানে আর না থেকে বাড়ি ফিরে যাওয়াই ভালো। আমি নোঙরের শিকলটা ধরে টানলাম। নৌকোটা সামান্য নড়ল, কিন্তু তারপরেই আমি যেন অনুভব করলাম জলের তলা থেকে কিছু একটা নোঙরটাকে টেনে ধরেছে। আমি আরো জোরে টান দিলাম, নোঙরটা কিন্তু উঠল না। জলের গভীরে কোনো কিছুতে ওটা শক্ত হয়ে আটকে গেছে। বেশ কয়েকবার টানাটানি করেও কোনো ফল হলো না। নৌকোর দাঁড় টেনে আমি নৌকোর মুখটা স্রোতের দিকে ঘোরালাম। ভাবলাম এতে হয়তো নোঙরের পজিশনটা একটু পরিবর্তন হবে, কিন্তু তাতেও কোনো ফল হলো না। নোঙরটা একইভাবে জলের তলায় এঁটে বসে রইল। আমার হঠাৎ ভীষণ রাগ হলো। আমি বেশ একটু ঝুঁকে পড়ে নোঙরের শিকলটাকে ঝাঁকুনি দিলাম। বৃথা চেষ্টা, এত মোটা মজবুত শিকল ভাঙা সম্ভব নয়। নৌকো থেকেও যে শিকলের এই মুখটা খুলে দেব তার উপায় নেই, কারণ ওটা শক্ত করে নৌকোর তলায় একটা মোটা পাটাতনের সাথে রিভেট করা।
সেটা খুলতে গেলে নৌকোর তলায় ফাটল ধরে যেতে পারে। শেষমেশ আমি ক্লান্ত হয়ে বসে পড়লাম। না, এভাবে সম্ভব নয়। তার থেকে আবহাওয়াটা যখন একটু ভালো আছে তখন কিছুক্ষণ অপেক্ষা করা যাক। যদি অন্য কোনো জেলে নৌকো এই পথ দিয়ে যায় তাহলে ডেকে সাহায্য চাইব। এই ভেবে মনকে খানিকটা শান্ত করলাম। নৌকোয় বসে পকেট থেকে আবার পাইপটা বার করলাম। এবার কিন্তু ধূমপান করতে আর কোনো রকম অসুবিধা হলো না। সাথে একটা ছোট ফ্লাস্কে ব্র্যান্ডি ছিল, সেটা বার করে তাতে 2-3টে চুমুক দিলাম। নিজের অসহায় অবস্থা ভেবে নিজেরই হাসি পেল। একটাই সান্ত্বনা যে তেমন ঠান্ডা নেই, ফলে যদি সারা রাতও খোলা আকাশের নিচে কাটাতে হয় তেমন কোনো অসুবিধা হবে না। এমন সময় হঠাৎ নৌকোর পাশে কিসের যেন একটা ধাক্কা লাগলো। আমি ভয়ানকভাবে চমকে উঠলাম। একটা অজানা আতঙ্কে আমার সর্বাঙ্গে একটা শিহরণ খেলে গেল। ঘামতে লাগলাম আমি। কিসের ধাক্কা লাগলো নৌকোর পাশে? হতে পারে জলের স্রোতে হয়তো কোনো কাঠের টুকরো বা গাছের ডাল ভেসে এসেছে আর তারই সাথে নৌকোর ধাক্কা লেগেছে। কিন্তু তাতে তাতে এরকম শব্দ হয় কি? আমার মনের অজানা অস্বস্তিটা আবার বেড়ে উঠল। আমি আবারও একবার নোঙরের শিকলটা ধরে জোরে টান দিলাম, কিন্তু না, সেটা যে কোথায় কিসের মধ্যে আটকে বসে রয়েছে জানি না। আবারও ক্লান্ত হয়ে বসে পড়লাম আমি। একটা অজানা ভয় আমাকে আড়ষ্ট করে দিল। এবার খেয়াল করলাম একটা গাঢ় ঘন কুয়াশার আস্তরণ ক্রমশ আমার নৌকাটাকে ঘিরে ধরছে। গোটা নদীর চরাচর ঢেকে যাচ্ছে সেই কুয়াশার পর্দায়। সেই কুয়াশায় আমি আমার নিজের পা জোড়া পর্যন্ত দেখতে পাচ্ছি না। নৌকাটাও পুরো ঢেকে গেছে। পাড়ের আগাছার মাথাগুলো শুধু দেখা যাচ্ছে, আর তার উপর দেখা যাচ্ছে বিবর্ণ জ্যোৎস্নার আলো। দূরে পপলার গাছের ঘন অরণ্যের উপর ওড়নার মতন জড়িয়ে রয়েছে সাদা কুয়াশা। সেদিকে তাকিয়ে কেন জানি না আমার মনের মধ্যে কেমন সব অদ্ভুত উদ্ভট কল্পনা জেগে উঠতে লাগলো। আমার মনে হলো এই কুয়াশার গাঢ় তমিশ্রায় আমি একা নই, আরো কেউ যেন আছে আমার সাথে। কেউ বা কিছু একটা যেন জল থেকে উঠে আসার চেষ্টা করছে আমার নৌকার উপর। জল থেকে একটা হাত বাড়িয়ে সে চেপে ধরেছে আমার নৌকার একটা পাশ। আমি তাকে দেখতে পাচ্ছি না ঠিকই, কিন্তু তার উপস্থিতি বেশ অনুভব করতে পারছি। মনে হলো ওই কুয়াশার কম্বলে ঢেকে থাকা নদীটা যেন আর শান্ত নেই। সেখানে সাঁতরে বেড়াচ্ছে নানান কিম্ভূত কিমাকার অপ্রাকৃত জলজ প্রাণী। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসতে লাগলো। মাথার মধ্যে বেড়ে উঠছে একটা আশ্চর্য যন্ত্রণা। একবার মনে হলো নৌকো থেকে জলে ঝাঁপিয়ে পড়ি, তারপর সাঁতার কেটে কোনো মতে পালাই এই সর্বনাশা জায়গা থেকে। পর মুহূর্তেই নিজের এই নির্বুদ্ধিতায় নিজেই চমকে উঠলাম। এই কুয়াশায় খাড়ির মুখে নদীর জলে পড়লে উল্টো স্রোতের টানে কোথায় ভেসে যাব কোনো ঠিক নেই। দিক ঠাহর করতে না পারলে সাঁতরেও কোনো লাভ হবে না। সাঁতার কাটতে হলে আমাকে স্রোতের বিপরীতে অন্তত 500 মিটার পথ সাঁতরে যেতে হবে, তবে আমি পায়ের নিচে মাটি পাব। কিন্তু এই আবহাওয়ায় সফল হবার থেকে ডুবে যাবার সম্ভাবনাই বেশি। এমন কাজ করা আত্মহত্যার শামিল।
আমার সমস্ত অস্তিত্ব যেন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে দুর্ভেদ্য কুয়াশা, মিশকালো নদী আর দুলতে থাকা আগাছার ঝোপের ছায়ায়। আমি পার দেখতে পাচ্ছি না, আমার নৌকাটাকে দেখতে পাচ্ছি না। আমি যেন ক্রমশ তলিয়ে যাচ্ছি একটা আতঙ্কের গহন অন্ধকারে। আমি প্রাণপণে নিজের মন শক্ত করার চেষ্টা করলাম। একমাত্র আমার ইচ্ছা শক্তি দিয়েই এই ভয়কে আমি দূরে সরাতে পারবো। কিন্তু কিছুতেই আতঙ্কটা যাচ্ছে না আমার মনের ভিতর থেকে। নিজের আত্মার গভীরেই যেন একটা চরম দ্বন্দ্বযুদ্ধ চলছে। ভয়টা ক্রমশ বেড়েই চলল। আমি আড়ষ্ট হয়ে চোখ কান পেতে সজাগ হয়ে বসে রইলাম। কি শোনার চেষ্টা করছি আমি জানি না। শুধু জানি খুব ভয়ানক কিছু অপেক্ষা করছে আমার জন্য। মনে হচ্ছে এই মুহূর্তে আমার স্নায়ুর যা অবস্থা, একটা মাছও যদি ছলাৎ করে জলে লাফিয়ে ওঠে তাহলেই আমি মূর্ছা যাব। কিন্তু এভাবে তো চলতে পারে না। আমি আবারও নিজেকে শান্ত করার চেষ্টা করতে লাগলাম। ফ্লাস্ক বার করে বেশ কয়েক ঢোক ব্র্যান্ডি ঢাললাম গলায়। মনে হলো, আচ্ছা যদি চিৎকার করে ডাকাডাকি করি, সাহায্য চাই, তাহলে কি কেউ শুনতে পাবে? বেশ কয়েকবার গলা চড়িয়ে চিৎকার করলাম, কেউ আছেন? কেউ আছেন? আমায় একটু সাহায্য করুন, আমাকে একটু সাহায্য করবেন। কেউ আছেন? কেউ আছেন? প্লিজ হেল্প! কেউ আছেন? আমায় একটু সাহায্য করবেন। চিৎকার করে গলা ভেঙে গেল, কিন্তু কোনো প্রত্যুত্তর পেলাম না। শুধু অনেক দূর থেকে একটা কুকুরের ডাক ভেসে এলো। নিরুপায় হয়ে আমি নৌকোয় কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়লাম। ঘুমোবার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। 1 ঘন্টা কাটলো, 2 ঘন্টা কাটলো, চোখে এক ফোঁটা ঘুম এলো না আমার 2 চোখ খোলা। অথচ সেই খোলা চোখেই ভেসে বেড়াচ্ছে রাশি রাশি দুঃস্বপ্ন। কিন্তু আমি তবু উঠে বসবার সাহস পেলাম না। উঠে বসতে ইচ্ছে করছে, কিন্তু তবুও আমি উঠছি না। সামান্যতম নড়াচড়া করতেও যেন ভয় লাগছে। শেষে অতি সন্তর্পণে আমি উঠে বসলাম। চারদিকে চেয়ে দেখলাম এক অভূতপূর্ব দৃশ্য। যে ঘন কুয়াশা 2 ঘন্টা আগেও চারপাশ ঢেকে রেখেছিল, এখন সেটা সরে গিয়ে দুদিকের পাড়ে জমা হয়েছে। আমার দুপাশে যেন উঁচু কুয়াশার প্রাচীর। চাঁদের আলোয় বরফের মতোই শুভ্র আকার ধারণ করেছে সেগুলো। খেয়াল করলাম নদীর জলও আর আগের মতো নীরব নেই। জলের বুকে জেগে উঠেছে জলজ প্রাণীর দল। ব্যাঙের ডাক শোনা যাচ্ছে, নৌকোর পাশ দিয়ে সাঁতরে যাচ্ছে মাছের ঝাঁক। অদ্ভুতভাবে আমার মনটাও যেন হঠাৎ শান্ত হয়ে গেছে। আর একটুও ভয় করছে না আমার। মনে হচ্ছে এমন অপার্থিব প্রাকৃতিক পরিবেশে তো সবকিছুই সম্ভব। কতক্ষণ যে বিভোর হয়ে বসেছিলাম জানি না। শেষের দিকে বোধহয় একটু তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছিলাম। যখন চোখ খুললাম তখন শেষ রাত। চাঁদ অস্ত গেছে, আকাশে মেঘ জমেছে, বাতাস বয়ে চলেছে ফিসফিস শব্দে। চারপাশের অন্ধকার আরো ঘন হয়েছে। ফ্লাস্কে যেটুকু ব্র্যান্ডি ছিল শেষ করে ফেললাম। চারপাশটা দেখার চেষ্টা করলাম, কিন্তু সেই অন্ধকার এতটাই নিশ্ছিদ্র যে আমার নিজের হাতও দেখতে পাচ্ছি না। তবুও মনে হলো ধীরে ধীরে যেন সেই অন্ধকারের ঘনত্ব কমছে। আকাশ ক্রমশ ফর্সা হয়ে আসছে।
এমন সময় হঠাৎ মনে হলো অন্ধকারে একটা ছায়া যেন আমার পাশ দিয়ে হঠাৎ সরে গেল। আমি চিৎকার করে উঠলাম, কে কে যায়? একটা গম্ভীর গলায় উত্তর এলো, আমি একজন জেলে। আপনি? আমি যেন হাতে স্বর্গ পেলাম। বললাম, আমায় বাঁচান ভাই, বড় বিপদে পড়েছি। লোকটি নৌকো নিয়ে এগিয়ে এলো। আমি তাকে সব কথা খুলে বললাম। তারপর দুজনে মিলে শিকল টেনে নোঙরটা তোলার চেষ্টা করলাম, কিন্তু বিশেষ সুবিধা করতে পারলাম না। আমরা অপেক্ষা করতে লাগলাম। সকাল হলো, একটা ধূসর বৃষ্টি স্নাত সকাল। এমন দিনেই বোধহয় মানুষের জীবনে দুর্ভাগ্য আর হতাশা ভিড় করে। আমরা আরেকটা নৌকোর দেখা পেয়ে সেটাকে ডাকলাম। তারপর তিনজনে মিলে নোঙরে টান দিলাম। অবশেষে অনেক চেষ্টার পর একটু একটু করে নোঙরটা নড়ে উঠল, কিন্তু বেশ বুঝতে পারছিলাম একটা খুব ভারী কিছু আটকে আছে নোঙরের মধ্যে। শেষে সব শুদ্ধ উঠে এলো নোঙরটা। ওটার গায়ে লেগে থাকা বিরাট কালো জিনিসটাকে অতি কষ্টে একপাশের পাড়ের উপর আমরা নামালাম। এই অবধি বলে ভদ্রলোক দম নিতে থামলেন। আমি জিজ্ঞেস করলাম, কি ছিল ওই জিনিসটা? ভদ্রলোক আমার দিকে তাকালেন, তারপর বললেন, কি আর বলবো, ওটা ছিল একজন বয়স্ক মহিলার মৃতদেহ, গলায় পাথর বাঁধা। সে কি? মর্মান্তিক ব্যাপার। জানি না উনি আত্মহত্যা করেছিলেন নাকি কেউ তাকে হত্যা করে গলায় পাথর বেঁধে জলে ফেলে দিয়েছিল। সেই মৃতদেহেই ফেঁসেছিল আমার নোঙরটা। আমি জানি না সেদিন রাতে আমি ঠিক কি কি দেখেছিলাম বা অনুভব করেছিলাম। মাঝে মাঝে মনে হয় ওই মৃতদেহ আর রাতভর ঘটতে থাকা অলৌকিক ঘটনার মধ্যে কি কোনো সম্পর্ক ছিল? ওই সমস্ত ঘটনা কি আসলে ওই মৃত মহিলার অতৃপ্ত আত্মার করুণ আর্তনাদ, মর্মভেদী হাহাকার, নাকি নাকি সবটাই আমার মনের ভুল, স্নায়বিক বিকার? আমি আজও নিশ্চিত নই। তবে হ্যাঁ, সেই দিনের পর থেকে আমি আর কোনোদিন নদীতে রাতে নৌকো চালাইনি। তাই তো আপনাকে বললাম, নদী অনেক বেশি রহস্যময়, ঠিক একটা জনশূন্য গোরস্থানের মতন। শেষ হলো আমাদের আজকের গল্প নদীর রাত। মূল কাহিনী অন দ্য রিভার, রচনা গীত দ্য মোপাসন, গল্পের অনুবাদ, অডিও রূপ, প্রোডাকশন ও সাউন্ড ডিজাইন আমি শীর্ষেন্দু ভৌমিক। গল্পের পোস্টার ডিজাইন অভিব্রত সরকার। সমস্ত চরিত্রে আমি শীর্ষেন্দু। আমাদের আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না। যদি গল্পটি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন, আর যদি আপনি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন। আগামী রবিবার একটি বিশেষ গল্প নিয়ে ভেল অফ টেলস আবারও ফিরে আসবে আপনাদের কাছে। ভালো থাকবেন, ধন্যবাদ।